হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হাউস প্রপার্টির উপর তোমাদের লাস্ট ক্লাস করাবো। হাউস প্রপার্টির এর আগে যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। ওইখানে আমি হাউস প্রপার্টির উপর বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করেছি এবং ওখানে আমার ফার্স্ট ভিডিও ছিল, দেখবে ফার্স্ট ক্লাসটায়। সেখানে কিন্তু হাউস প্রপার্টির উপর যে সমস্ত শর্ট নোটগুলো তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত শর্ট নোটগুলো আমি ডিসকাস করেছিলাম। আজকে হাউস প্রপার্টি তোমাদের বলেইছিলাম আগে যে হাউস প্রপার্টির উপর আমরা কিছু কিছু হাউস আছে যেই হাউসগুলো দেখবে হয়তো 8 মাস সেলফ অকুপায়েড, 4 মাস লেট আউট, এইরকম যদি পোর্শন হয়, বা হাউসের দেখবে একটা হাউস আছে সেখানে হয়তো তোমার দেখলাম যে দুটো পার্ট আছে, দুটো ইউনিট আছে, দুটো ইউনিটের একটা ইউনিট তুমি সেলফ অকুপায়েড করেছো বা বিজনেসে ব্যবহার করছো, আর একটা ইউনিট তুমি লেট আউট করেছো। তাহলে সেই সমস্ত বাড়িগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা দেখাবো বলেছিলাম। তাহলে আজকে সেই রকম একটা অঙ্ক দেখো পড়ে শোনাচ্ছি, এটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো শোনো, মিস্টার সেন is the owner of 3 houses. He furnished below the particulars of this house for the year 2023-24 are as follows. বলে এখানে দিয়েছে হাউস নম্বর 1 লেট আউট ফর রেসিডেন্স, সেখানে বলেছে মিউনিসিপ্যাল ভ্যালু, রেন্ট রিসিভ, রিপেয়ার, ইন্টারেস্ট অন লোন। এখানে কিন্তু মনে রাখবে, তোমাদের আগেও বলেছি আমি, এই রিপেয়ার, ল্যান্ড রেভিনিউ, গ্রাউন্ড রেন্ট, কালেকশন চার্জ, এই সমস্তগুলো এখন কিন্তু সরকার তুলে দিয়েছে। হাউস প্রপার্টিতে এগুলো আর তোমরা ডিডাকশান করতে পারবে না। তোমরা অ্যানুয়াল ভ্যালু থেকে, যখন তোমরা অ্যানুয়াল ভ্যালু বের করবে সেখান থেকে সরাসরি 30% একটা ছাড় তোমরা পাও, স্ট্যান্ডার্ড ডিডাকশান। সেই 30%টা দেওয়া হয় কিন্তু এইগুলোর জন্যই। ওইগুলো আগে কি করতো সমস্ত অ্যাসেসিরা, তারা চালাকি করে কি করতো, ওইখানে সমস্ত খরচ অনেকটা করে দেখিয়ে দিয়ে ভুয়ো চালান তৈরি করে তারা হাউস প্রপার্টির পুরো ভ্যালুয়েশনটাকে কি করে ফেলতো, নীল করে ফেলতো। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নীল আসতো, দেখা যেত সেখানে ট্যাক্স সরকার পেত না। তা সেই জন্যই গভর্নমেন্ট এখানে ঠিক করেছে যে তোমার ওই সমস্ত আদার কালেকশন চার্জ তোমার ধরা হবে স্ট্যান্ডার্ড 30%। সেটা কার 30%? অ্যানুয়াল ভ্যালু 30%। সেই জন্য ওই চার্জগুলোকে আর চার্জ করতে দেয় না, শুধুমাত্র 24B-তে তোমাদের লোনের ইন্টারেস্টটা শুধু ছাড় দিতে দেয়। তাহলে তোমরা দুটো ডিডাকশান পাও, একটা হচ্ছে 24-এর এতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান, যেটা 30% অফ অ্যানুয়াল ভ্যালু, আর 2 নম্বর ডিডাকশান হচ্ছে 24B, যেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। হ্যাঁ, আবার ইন্টারেস্ট অন লোনটা কিন্তু তোমার হাউস পারপাসে নিতে হবে। হাউস পারপাসে তোমার লোন নিয়ে, সেটা যদি হাউস পারপাসে খরচ করো লোনটা, তবেই কিন্তু তুমি ছাড় পাবে, নইলে কিন্তু ছাড় পাবে না। হয় কনস্ট্রাকশন, নইলে রিপেয়ার, নইলে রিনোভেশন, যা খুশি করতে পারো, কিন্তু হাউসটাকে করতে হবে, তবে তুমি ইন্টারেস্টটা ছাড় পাবে। সেখানে আবার বলা হচ্ছে যে দুটো পার্ট, লেট আউট পোর্শনের জন্য সেখানে কোনো বিধিনিষেধ নেই, কিন্তু শিল্প কোয়েট পোর্শনের জন্য সেখানে বলা আছে কিন্তু 30,000 ম্যাক্সিমাম বা 2 লাখ ম্যাক্সিমাম। আবার 2 লাখের জন্য ক্রাইটেরিয়া আছে কিছু, 30,000-এর জন্য ক্রাইটেরিয়া আছে কিছু, সেগুলো তো আলোচনা করেছি আগের ক্লাসে। তাহলে এখানে দেখো এরকম বলেছে, ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে। আবার সেকেন্ড হাউস যেটা আছে, সেকেন্ড হাউসটা বলেছে সেলফ অকুপাইড ফর রেসিডেন্স ফর 8 মান্থস অ্যান্ড লেট আউট ফর রেসিডেন্স ফর 4 মান্থস। এটাই বলছিলাম আমি। দেখো 8 মাস তুমি সেলফ অকুপাইড করেছো, 4 মাস লেট আউট করেছো, তাহলে এর ক্যালকুলেশনটা কিভাবে করবে? এখানে দেখো মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছে, রেন্ট রিসিভ বলেছে, কিন্তু রেন্ট রিসিভ যেটা বলেছে কোন পোর্শনটা? লেট আউট পোর্শনটা, পুরো বাড়িটার নয়। কিন্তু যেটুকু তুমি ভাড়া দিয়েছো, কত 4 মাসের জন্য ভাড়া দিয়েছো, তাহলে 4 মাসের তোমার ভাড়া হচ্ছে 6,400 টাকা, এরকম একটা দিয়েছে। তারপর এখানে রিপেয়ার বলেছে, ইন্টারেস্ট অন লোন বলেছে। থার্ড হাউসের বলেছে 3/4 ইউজড ফর ওন রেসিডেন্স, ওন বিজনেস, অ্যান্ড 1/4 লেট আউট টু টেনেন্ট ফর রেসিডেন্স। তাহলে আবার থার্ড হাউসটার ক্ষেত্রে বলেছে তুমি 3/4 ইউজ করছো ওন বিজনেসের জন্য, সেটা কিন্তু হাউস প্রপার্টির মধ্যে পড়বে না। আমি কিন্তু প্রথমে সংজ্ঞায় বলে দিয়েছিলাম, যে বাড়ি আমরা ব্যবসার কাজে ব্যবহার করি সেটা কিন্তু হাউস প্রপার্টি ইনকামের মধ্যে পড়ে না, সেটা ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে পড়ে। তাহলে এখানে ওটাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে নেওয়া যাবে না। কিন্তু ওই বাড়িটার 1/4 তুমি ইউজ করেছো কিসের জন্য? লেট আউট করেছো, 1/4 লেট আউট করেছো টেনেন্টকে, আর সে ব্যবহার করেছে নিজের রেসিডেন্সের জন্য। তাহলে সেইটুকু পোর্শন তোমার লেট আউট পোর্শন বলে তো ক্যালকুলেশন করবে। তাহলে এখানেও রেন্ট রিসিভ যেটা বলেছে, রেন্ট রিসিভটা কিন্তু ওই লেট আউট পোর্শনের জন্য,
মানে 1/4 যেটা লেট আউট করেছো তার জন্য তুমি রেন্ট রিসিভ করেছো, দেওয়া আছে 6,000 টাকা, ঠিক আছে, কিন্তু মিউনিসিপ্যাল ভ্যালু তার তুলনায় বেশি 19,200 টাকা। তাহলে এই ক্যালকুলেশনগুলো কিভাবে করবে সেটা দেখাবো। তারপরে দেখো এখানে বলেছে কম্পিউট টোটাল ইনকাম of Mr. Sen for the assessment year 2024-25 taking into the following consideration. এখানে বলেছে municipal tax is assessed 10 at the rate of 10% of municipal value. In case of house number 1, 50% of such tax is paid by tenant. তাহলে প্রথম হাউসটার ক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্সের 50% টেনেন্ট পেড করে, তাহলে ওনার কত পেড করে? ওনার পেড করে 50%। আবার মিউনিসিপ্যাল ট্যাক্স ফর দ্য আদার হাউস হাউএভার পেড বাই ওনার, মিউনিসিপ্যাল ট্যাক্স কিন্তু বাকি হাউসগুলোর পেড করে ওনার। আর দ্য হিজ ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস উইদাউট মেকিং এনি অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ হাউস নম্বর 3, হাউস নম্বর 3-র কোনো অ্যাডজাস্টমেন্ট করার আগে তার বিজনেসের ইনকাম হয়েছে বলেছে 57,500, ঠিক আছে। আর এখানে বলেছে হি হ্যাজ এ ক্লেম of deduction on account of unrealized rent 7,500 in respect of house number 1 relating to previous year 2019-20, 2021। এখানে একটা আনরিয়েলাইজ রেন্ট আছে। তাহলে আনরিয়েলাইজ রেন্টটা কি করবে সেটাও দেখানো হবে। দেখো তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে আমরা যদি কোনো ভাড়া আদায় করতে না পারি, তাহলে যে ইয়ারে আমরা আদায় করতে পারছি না, তাহলে সেই ইয়ারে কিন্তু আমাদের সেই ভাড়াটাকে আনরিয়েলাইজ রেন্ট বলে আমরা কিন্তু ওই ইয়ারের যে রেন্টাল ভ্যালু সেই রেন্টাল ভ্যালু থেকে মাইনাস করতে পারি। কিন্তু আমরা অঙ্ক করছি 23-24, তাহলে 23-24 আমাদের প্রিভিয়াস ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার বলতে পারো, সেই ইয়ারের আমরা অঙ্ক করছি। আর সেখানে যদি আমরা বলি 19-20 ভাড়া বাকি ছিল, সেইটা আমরা এখন ডিডাকশান চাইছি, তাহলে সেটা কিন্তু আমরা ডিডাকশান পাবো না আনরিয়েলাইজ রেন্টের, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে ওয়ার্কিং করে প্রত্যেকটার গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বের করব। প্রথমে হাউস নম্বর 1 করছি, দেখো তো হাউস নম্বর 1 করেছি, হাউস নম্বর 1-এর এইভাবে ক্যালকুলেশন করেছি। স্টেপ 1-এ হায়ার অফ 2, আমরা জানি এখানে দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে আমরা নিই। এক হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু বলে দিয়েছিল 24,000, আর ফেয়ার রেন্ট দেওয়া নেই, তাহলে 24,000ই বাইরে গেল কারণ ওটাই হায়ার। নেক্সট 2 নম্বর স্টেপ 2 রেন্টাল ভ্যালু আছে 22,800 টাকা। এই 22,800 টাকা যে আছে, এই 22,800 টাকা থেকে তুমি আনরিয়েলাইজ রেন্ট বাদ দিতে পারতে, লেস আনরিয়েলাইজ রেন্ট করা হয় স্টেপ 2-তে, কিন্তু আনরিয়েলাইজ রেন্টটা হতে হবে আমাদের ইয়ারের জন্য। আমাদের ইয়ার কত 23-24, তাহলে 23-24 ইয়ারে আনরিয়েলাইজ রেন্ট হলে এখানে কিন্তু ওই 7,500 টাকা বাদ পেয়ে যেতাম, মানে মাইনাস করতাম, কিন্তু ওটা যেহেতু আগের ইয়ারের তাহলে ওটা মাইনাস করব না, ঠিক আছে। তাহলে সেখান থেকে 22,800 বাইরে বেরোলো। এরপর স্টেপ 3-তে করি আমরা হায়ার অফ 2, কে স্টেপ 1-এর যেটা এসছে 24,000 আর স্টেপ 2-তে যেটা এসছে 22,800, এই দুটোর মধ্যে হায়ারকে 24,000। আর স্টেপ 4-এ আমরা করি কি, যদি কোনো ভ্যাকেন্সির লস থাকে তাহলে সেটা বাদ দিই, কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি ছিল না, হ্যাঁ বাড়িটা ভ্যাকেন্ট ছিল না, তাহলে ভ্যাকেন্সির লস আমরা নেই বলে এই স্টেপ থেকে যেটা বেরোচ্ছে সেটাকেই বলে দেবো গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু 24,000। এই দুটোর মধ্যে হায়ারকে 24,000, ঠিক আছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, এটা হাউস নম্বর 2-এর ক্ষেত্রেও আমরা শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে দেখো হাউস নম্বর 2-তে কি করব, দেখো হাউস নম্বর 2 করছি, অ্যামাউন্টগুলো শুধু মুছে দেব, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্যালকুলেশনই হয়ে যাবে। তোমরা কিন্তু আলাদাভাবে ক্যালকুলেশন করো, হ্যাঁ তোমরা তো মোছার সুযোগ পাবে না খাতায়, ঠিক আছে, তোমরা আলাদাভাবে ক্যালকুলেশন করবে। দেখো হাউস নম্বর 2 এইখানে কিন্তু হাউস নম্বর 2-তে বলেছে, দেখবে হাউস নম্বর 2-এর বলেছে যেখানে 8 মাস আর আমরা হাউসটাকে সেলফ অকুপাইড করেছি আর 4 মাস লেট আউট করেছি। তাহলে আমাদের যেটা মিউনিসিপ্যাল ভ্যালু, এটা তো টোটাল বাড়িটার মিউনিসিপ্যাল ভ্যালু এবং সারা বছরের দেওয়া আছে কত 18,000 টাকা। ফেয়ার রেন্ট নেই, তাহলে বাইরে যাবে কি 18,000 টাকা, ঠিক আছে। এরপর রেন্টাল ভ্যালুটা কিন্তু যে 4 মাস আমরা ভাড়া দিয়েছিলাম ওই 4 মাসের রেন্ট 6,400 টাকা, তাহলে 6,400। তুমি বলবে বাকি 8 মাস তাহলে আমরা বাড়িটা ভ্যাকেন্ট বলে ধরে নিই, কিন্তু ভ্যাকেন্ট বলে ধরতে পারবো না,
ওই 8 মাস কিন্তু ওনার নিজে অকুপাই করে বাড়িটায় বসবাস করেছে, তাহলে কিন্তু ওটা ভ্যাকেন্ট না। তাহলে এইখানে কিন্তু ভ্যালুটা যেটা বসালাম রেন্টাল ভ্যালু, এটা কিন্তু 4 মাসের, তাহলে এটাই বাইরে গেল। তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা তো 12 মাসের ভ্যালু মিউনিসিপ্যাল ভ্যালুটা, আর এটা 4 মাসের ভ্যালু, তাহলে এদের দুজনের মধ্যে যখন কম্পেয়ার করবো এইখানে স্টেপ থ্রিতে আমি বসাই কি স্টেপ 1 মানে কত 18,000 আর স্টেপ 2 6,400, এই দুটোর মধ্যে কি করতে হয় হায়ার অফ 2। তাহলে হায়ার অফ 2 যখন করব তাহলে এটা 12 মাসের আর এটা 4 মাসের, দুজনের মধ্যে কম্পেয়ার হবে। এইখানটা তোমাদের মনে একটা সন্দেহ আছে বা অনেক প্রশ্ন আছে, এখানে কিন্তু তোমরা কোনো রকম ছাড় পাবে না, তোমাদের কিন্তু এই দুটোর মধ্যেই হায়ার নিতে হবে। তোমরা হয়তো অনেকেই মনে প্রশ্ন জাগবে যে আমরা এই 18,000টাকেও এটাকেও 4 মাসে কনভার্ট করে নেব, নিয়ে কম্পেয়ারটা করব, তা কিন্তু করতে পারবে না। একটা বাড়ি যদি ওই মাসের এখানে 8 মাস সেলফ অকুপাই করেছো, 4 মাস লেট আউট করেছো, ওই পার্টলি মাসের সময়ে পার্টলি যদি সেটা লেট আউট হয় তাহলে কিন্তু মিউনিসিপ্যাল ভ্যালু বা ফেয়ার রেন্ট বা স্ট্যান্ডার্ড রেন্ট এদেরকে কিন্তু তুমি ওই পার্টলি মাসে কনভার্ট করতে পারবে না। সেখানে কিন্তু এখানে অ্যানুয়াল ভ্যালুটাই যেটা হবে, অ্যানুয়াল মিউনিসিপ্যাল ভ্যালু, অ্যানুয়াল ফেয়ার রেন্ট তার থেকে বাইরে যাবে, বা স্ট্যান্ডার্ড রেন্ট থাকলেও অ্যানুয়াল যেটা আছে সেটাই বাইরে যেত। তাহলে সেখান থেকে আমরা রেন্টাল ভ্যালু যেটা আছে 4 মাসের তার সঙ্গেই কম্পেয়ার করব, কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করে যে হায়ার হবে বাইরে যাবে, অটোমেটিক্যালি এই মিউনিসিপ্যাল ভ্যালু মানে স্টেপ 1 থেকে যেটা এসছে ওটাই বাইরে যাবে, আর কোনো ভ্যাকেন্সি নেই। তাহলে ভ্যাকেন্সি নেই যখন, তাহলে গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কোনটা, এটাই ক্লিয়ার। তাহলে এটা গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু কোন বাড়ির, সেকেন্ড বাড়ির। চলো এবার থার্ড বাড়িটার করা হোক। থার্ড বাড়িটার দেখো সেদিন ঠিক আছে, দেখো থার্ড বাড়িটার ক্ষেত্রে সেখানে কিন্তু বলেছে 3/4 ইউজ করি বিজনেসে আর 1/4 লেট আউট করেছি একটা টেনেন্টকে। তাহলে আমরা যখন মিউনিসিপ্যাল ভ্যালু বসাচ্ছি থার্ড বাড়ির টোটাল ভ্যালুটাই কিন্তু বসাচ্ছি। এবার এখানে কিন্তু আমাদের দেওয়া আছে টোটাল ভ্যালু। এইখানে মনে রাখবে যে যখন বাড়ির একটা পোরশান, একটা বাড়ি তার 3/4 ইউজ করেছি বিজনেসে, 1/4 মাত্র লেট আউট করেছি, তাহলে প্রত্যেকটা এই ভ্যালুয়েশনগুলো যেগুলো সেগুলোকেও কিন্তু 1/4 করে এগিয়ে নিয়ে যাব। যেগুলো ফুল বাড়িটার ভ্যালু দিয়েছে তাকেও কিন্তু 1/4 আমরা এখানে হাউস পার্টিতে নেব, আর 3/4 কোথায় নেব, বিজনেসে। ঠিক আছে, তাহলে এখানে যে মিউনিসিপ্যাল ভ্যালু বলেছে, তাহলে মাসে হলে কিন্তু মিউনিসিপ্যাল ভ্যালুকে আমরা ওই 4 মাসে কনভার্ট করতে পারি না, কিন্তু যদি পোরশন হয় বাড়িটার হয়তো 4টে বিল্ডিং আছে, 4টে বিল্ডিংয়ের মধ্যে বা 4টে রুম আছে, 4টে রুমের মধ্যে 3টে রুম বিজনেসে ব্যবহার করছো, একটা রুমকে লেট আউট করেছো, তাহলে সেখানে বা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের তুমি দেখলে যে 3টে ফ্ল্যাট বিজনেসে ব্যবহার করছো, একটা ফ্ল্যাট তুমি লেট আউট করেছো, তাহলে সেখানে কিন্তু এই মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট এদেরকে সবাইকেই কিন্তু লেট আউট পোর্শন কত 1/4, তাহলে সবাইকেই 1/4 করবো। এখানে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল 19,200, তাহলে 19,200কে কত করে বসাতে হবে, 1/4 করে বসাতে হবে। তাহলে 1/4 করলে কত হচ্ছে দেখো, 4 4 16 4 8 32, 4,800। ফেয়ার রেন্ট নেই, তাহলে এটাই বাইরে গেল। ক্লিয়ার। স্ট্যান্ডার্ড রেন্টও যদি থাকতো দেওয়া, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটাকেও কিন্তু আমরা 1/4 করে এখানে বসাতাম। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে হায়ার তো বাইরে পাঠাবো, কিন্তু তারা কখনোই স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাতে পারবে না। সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেন্ট লেখা আছে কেন, মানে ম্যাক্সিমাম এইখানটা বাইরে যেতে পারে কতটা, স্ট্যান্ডার্ড রেন্টটা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেন্টের ভ্যালু যা হবে, এটা যদি স্ট্যান্ডার্ড রেন্ট 4,000 থাকতো তাহলে ম্যাক্সিমাম বাইরে যেত কত, 4,000। কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট যদি 6,000 থাকতো তখন কিন্তু বাইরে কিন্তু 4,800 যাচ্ছিল, 4,800ই যেত। ঠিক আছে, নেক্সট এরপরে দেখবো রেন্ট রিসিভ দেওয়া আছে 6,000। তাহলে রেন্ট রিসিভ যদি 6,000 দেওয়া থাকে তাহলে কিন্তু মনে রাখবে এটা কিন্তু ওই 1/4 ভ্যালুর জন্যই রেন্ট রিসিভ। তাহলে আমরা রেন্টাল ভ্যালু কত ধরবো, 6,000ই, তার থেকে আনরিয়েলাইজ রেন্ট কিছু নেই। যেটা আনরিয়েলাইজ রেন্ট বলেছিল অঙ্কের মধ্যে সেটা হাউস নম্বর 1-এ, তাও আবার অন্য ইয়ারের। ঠিক আছে, সেই জন্য এখানে ছাড় পাইনি। আর এখানে তো কোনো আনরিয়েলাইজ রেন্ট নেই, তাহলে সেকেন্ড স্টেপ থেকে বাইরে গেলে কত, 6,000। এইবার ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের মধ্যে কম্পেয়ার করব। ফার্স্ট স্টেপ থেকে এসছে কত, 4,800,
সেকেন্ড স্টেপ থেকে এসছে কত 6000, তাহলে বাইরে যাবে কত 6000, আর ভ্যাকেন্সি নেই, তাহলে এইটাই হচ্ছে গ্রস অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু থার্ড বাড়ির। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। এরপরে আমরা অঙ্কের মধ্যে আসবো। তাহলে এটা ওয়ার্কিং করে নিলাম। ওয়ার্কিং করে নিলে কি হলো, আমাদের অঙ্কের মধ্যে এই সমস্তগুলো দেখাতে হলো না, সরাসরি আমরা অ্যানুয়াল ভ্যালুটা, গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বসাতে পারবো। ঠিক আছে, বসি, এবার অঙ্কটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, চলো অঙ্কটা দেখাও। আচ্ছা দেখো প্রবলেমটা সলিউশন কিভাবে করছি দেখো। তাহলে উপরে হেডিংটা লিখবে। আমি কিন্তু বলি এই আমার এখানটা জায়গা কম লাগানোর জন্য আমি এতটা ডিটেলসে লিখেছি। এই ডিটেলস লেখার দরকার নেই। আমি যেইভাবে প্রথমে ফরম্যাট করার সময় যেভাবে লিখতে বলেছিলাম, এসএসসি নাম লিখে দেবে, অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে দেবে, প্রিভিয়াস ইয়ার দিয়ে দেবে, তারপর স্ট্যাটাস রেসিডেন্ট লিখে দেবে, হেডস ইনকাম ফ্রম হাউস পার্টি, ব্যাস ওইভাবে করবে। কিন্তু আমার এখানে 5টা লাইন অনেকটা জায়গা লেগে যেত, যার জন্যই কিন্তু আমি এইভাবে লিখেছি, ডিটেলসে লিখেছি। এত লেখার দরকার নেই। আর এই এত লেখা কিন্তু পরীক্ষক পছন্দও করে না। ওইভাবে শর্ট করে লিখলে কিন্তু তোমার অঙ্কটাও দেখতে সুন্দর হবে এবং তাতে মার্কসও ভালো ক্যারি করবে। ঠিক আছে, ওইভাবে লিখবে। দেখো হাউস ওয়ানটা ছিল লেট আউট, তাহলে তার গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা বের করেছি কত 24,000। তার থেকে বাদ দেবো লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। তা মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার কতটা পেড করেছে সেটা লেস করবো কিন্তু। মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে ফার্স্ট হাউসে বলেছিল কিন্তু অঙ্কের মধ্যে, দেখবে ফার্স্ট হাউসের মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 10% অফ মিউনিসিপ্যাল ভ্যালু, আর ফার্স্ট হাউসের 50% মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই টেনেন্ট। তাহলে ওনার কত পেড করেছে 50%। তাহলে আমরা মিউনিসিপ্যাল ভ্যালু 24,000, তার 10% করেছি মিউনিসিপ্যাল ট্যাক্স, তার কতটা ওনার পেড করেছে 50%, হাফ করে দিয়েছি 1200 টাকা। এটা লেস করলে যেটা এলো অ্যানুয়াল ভ্যালু। এবার অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা দুটো ডিডাকশন পাই, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা অ্যানুয়াল ভ্যালু 30%। এটার কথাই আমি বলছিলাম, এই যে 30% অফ অ্যানুয়াল ভ্যালু ছাড় দিচ্ছে সরকার, এর জন্য কিন্তু তুমি আর কোনো অন্যান্য খরচ ছাড় পাবে না। সবকিছু খরচের মোড মিলিয়ে ভ্যালুই বলেছে 30%। তাহলে ওখানে কালেকশন চার্জ, গ্রাউন্ড রেন্ট, ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত কিছু থাকলে, রিপেয়ার, এই সমস্ত কিছু থাকলে আর কোনো কিছু ছাড় পাবে না। তার জন্যই কিন্তু তুমি মোট অ্যানুয়াল ভ্যালু 30% ছাড় পেয়ে গেছো। ঠিক আছে, এরপরে একটা ডিডাকশন এখানে অ্যালাউড, সেটা হচ্ছে ডিডাকশন আন্ডার সেকশন 24-এর বি, যেটা ইন্টারেস্ট অন লোনটা। ওই বাড়িটার জন্য যদি তুমি লোন নাও, বাড়িটা তৈরির জন্য বা বাড়িটা রিপেয়ারের জন্য বা বাড়িটা রিনিউয়ালের জন্য লোন নাও, তাহলে সেই লোনের ইন্টারেস্টটা ছাড় পাবে 24-এর বি সেকশনে। সেটা বলে দিয়েছিল ইন্টারেস্ট অন লোন 3600 টাকা, তাহলে সেইটা ছাড় পেলে এখানে। তা দুটো মিলিয়ে ছাড় কত 10,440 টাকা। তাহলে এখান থেকে এটা বাদ দিলাম, দিয়ে আমার যেটা বেরোলো 12,360 টাকা। এটাই হচ্ছে ইনকাম ফ্রম ফার্স্ট হাউস। দেখো আমরা যখন গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বের করে নিলাম, দেখো অঙ্কটা অনেক সঠিক এবং সুন্দর দেখতে হলো। এর মধ্যে কোনো রকম মানে ক্যালকুলেশন, আলাদা করে একটা ঘিঞ্জি, এই জিনিসগুলো অঙ্কের মধ্যে থেকে আউট হয়ে গেল। তা সেটা আমরা বাইরে রেখেছি, ওয়ার্কিংয়ে রেখেছি, সেখান থেকে দেখে এইখানে। আর তোমরা যদি মনে হয় না, ওখানে নোট নম্বর 1 করে দেবে, আর এখানেও ব্যাকেটে লিখে দেবে কি বলতো, নোট 1, 1 নম্বর নোটে আমরা এটা করে রেখেছি। তাহলে দিয়ে দিলে, তাহলে ব্যাপারটা মিটে গেল। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড হাউসটায় হাত দেবো। এবার সেকেন্ড হাউসটা এই ফরম্যাটটা যেটা করা আছে, এইটাই শুধু অ্যামাউন্টগুলো পাল্টে দিই না, দিলেই তো হয়ে যাবে। তাহলে চলো শুধু অ্যামাউন্টগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে ইনকাম ফ্রম ফার্স্ট হাউস আমাদের বেরিয়ে আছে কত 12,360। আমরা এটা যদি এখানটা লিখে রাখি বাইরে 12,360, ধরো পৃষ্ঠা চেঞ্জ করছি আমরা, এখানে ব্রড ফরওয়ার্ড করে রেখে দিয়েছি। ঠিক আছে, 12,360। এরপরে হাউস নম্বর 2-তে চলো। যা, আমি মুছলাম কেন, মিউনিসিপাল ট্যাক্স, আর এটা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাকে একটু বড় করে দাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে আমরা এখানটা হাউস নম্বরটা পাল্টে দিই। হাউস নম্বর কত করে দিই 2। হাউস নম্বর 2-তে কিন্তু এখানে দেখবে
এখানে তাহলে নোট নম্বরটা কত করে দিই, 2 করে দিই। এবার হাউস নম্বর 2তে কিন্তু তোমার বলেছিল বাড়িটা সেলফ অকুপাইড আছে কত, 8 মাস, আর লেট আউট আছে কত, 4 মাস। তাহলে এখানে কিন্তু বাড়িটাকে ধরা হবে ফুল লেট আউট। তাহলে এটাকে আমরা ফুল লেট আউট ধরেই ক্যালকুলেশন করব। আমরা এই সেকেন্ড বাড়িটা যেটা, সেটা দেখবে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম। ক্যালকুলেশন করে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা একটা 18,000 টাকা বের করেছিলাম, যেটা মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে, কারণ মিউনিসিপ্যাল ভ্যালুটা সারা বছরের, আর রেন্ট রিসিপ্টটা বা রেন্টাল ভ্যালুটা সেটা কত, 4 মাসে। সে তো ওর সঙ্গে কম্পেয়ার করে হায়ারটাকে বাইরে পাঠিয়েছি, তাই এসেছিল কে, মিউনিসিপ্যাল ভ্যালুটাই আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছিল। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা আমরা ওখানে বসিয়ে দিই, কত, 18,000 টাকা। এরপর মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার, ওই মিউনিসিপ্যাল ভ্যালুর কত বলেছে, 10%। তাহলে 18,000 টাকার 10% করি। আর এখানে কিন্তু পুরোটাই ওনার দিয়েছিল, তাহলে এখানে হাফ করার প্রয়োজন নেই। তাহলে 18,000-এর 10% করলে কত হবে, 1800। যদি বাদ দিই কত হবে, 16,200। তাহলে এটা হলো অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু। এইবার এইটা 30% তুমি এখানটা ছাড় পাবে। আর এইটা যদি 30% করি তাহলে কত হচ্ছে দেখো তো, 4,820, 348, 4,860। ঠিক আছে, 4,860 টাকা 30%। আর এখানে ইন্টারেস্ট অন লোনটাও দেখবে বলে দিয়েছিল 2,400। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার এখানটা তো সেলফ অকুপাইড বাড়িটার আলাদা করে 2,400-র মধ্যে থেকে আমরা 8 মাসকে ওইখানে দিয়ে দিই, 4 মাস এখানে করি। তাহলে এখানে কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্যালকুলেশনই করব না, এখানে পুরো বাড়িটাকেই আমরা কি ধরেছি, লেট আউট। ওই 8 মাস 4 মাস ওইভাবে করা যায় না, পুরো বাড়িটাকেই লেট আউট ধরেছি। তাহলে এটা ডিমড লেট আউট। তাহলে লেট আউট ধরে তার যখন ক্যালকুলেশন করছি, তাহলে ফুল ইন্টারেস্ট অন লোনটা আমরা এইখানে লেট আউট পোর্শন থেকেই ছাড় নিয়ে নেব। ঠিক আছে, কিন্তু বাড়িটা যদি 2টো ইউনিট থাকতো, 2টো ইউনিটের একটা সেলফ অকুপাইড একটা লেট আউট, তখন কিন্তু আমরা ইন্টারেস্ট অন লোনটাকেও কিন্তু হাফ পাঠাতাম সেলফ অকুপাইডে আর হাফ পাঠাতাম লেট আউটে। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু পুরোটাকেই আমরা লেট আউট থেকেই ছাড় নেব। তাহলে কত টাকা আছে দেখো, ইন্টারেস্ট অন লোন 2,400 টাকা। তাহলে মোট ছাড় কত হলো, 4 দিয়ে 6, 7,260। ঠিক আছে, তাহলে এখানে 16,200 থেকে 7,260 টাকা বাদ দাও, তাহলে 8,940। তাহলে এটা হলো ইনকাম ফ্রম সেকেন্ড হাউস বেরিয়ে গেল। তাহলে একটা কাজ করা হোক না, আমি এই ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড যেটা, সেটা তাহলে এটা আর এটা প্লাস করে এখানটা লিখে রাখি। দুটোকে প্লাস করলে কত হচ্ছে দেখো তো, 12 8 20,000, 20,000, 21,000, 21,300। ঠিক আছে, তাহলে আমরা ব্রড ফরওয়ার্ডটাকে এইটার সঙ্গে প্লাস করে দিচ্ছি, করে দিয়ে আমরা করে দিলাম 21,300। আবার দেখো এটাকে মুছে দিচ্ছি। এবার থার্ড হাউসটা করব। থার্ড হাউসটাই কিন্তু সবকিছু পার্টে ভাগ করতে হবে। তাহলে এখানে হাউস নম্বর কত করে দিই, 3। দেখো থার্ড হাউসটা কিন্তু আমরা বলেছিলাম 3/4 বিজনেসে ব্যবহার করছি, 1/4 আমরা কি করেছি, লেট আউট করেছি। তাহলে এখানে কিন্তু 1/4 আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করে রেখেছি। ঠিক আছে, আমরা দেখো থার্ড হাউসের গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা বের করে রেখেছি, সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু থার্ড হাউসের বের করেছিলাম দেখবে 6,000 টাকা। তাহলে থার্ড হাউসের গ্রস অ্যানুয়াল ভ্যালু লিখি কত, 6,000। এইবার এখানে যখন মিউনিসিপ্যাল ট্যাক্স করব, মিউনিসিপ্যাল ভ্যালু তার 10% ট্যাক্স বলেছে, তা 10% করে কিন্তু তার 1/4 এখানে নেব, কারণ লেট আউট করেছি কত, 1/4। ঠিক আছে, তাহলে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল থার্ড হাউসের, দেখো তো মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 19,200 টাকা। তার 10%, তাহলে 1920। তার কতটা করব, 1/4। 1920-র 1/4 করো, 480। ঠিক বলছো তো?
নাহলে পরে ভুল হয়ে গেলে আবার কারেকশন করতে হবে। দেখো 4×4=16, 4×8=32, ঠিক আছে। তাহলে এটা 5520 অ্যানুয়াল ভ্যালু, দেখো 5520 বেরোলো। তাহলে এর 30% আমরা ছাড় নিই 24-এর এতে, তাহলে 24-এর এতে 30% যদি ছাড় নিই তাহলে 1656 হয়েছে। এবার ইন্টারেস্ট অন লোনটা দেখবে, ওটাও তাহলে 1/4 হয়ে যাবে। তো ইন্টারেস্ট অন লোন ছিল 3500 টাকা, তাহলে 3500 টাকা তাকেও কি করে দিই, 1/4 করে দিই। তাহলে 3500 তার 1/4 অংশ করো 875। তাহলে এবার এই দুটো প্লাস করে আমরা বাইরে লিখবো। এবার এটা মাইনাস করো, মাইনাস করে যেটা আসবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম থার্ড হাউস। তাহলে এটা থার্ড হাউস হলো। তাহলে ওই আমাদের দুটো হাউসের কিন্তু প্লাস করে বিএফ বেরিয়েছে, ব্রড ফরওয়ার্ড বেরিয়েছে কত, 21300, তার সঙ্গে 989 যোগ করো, যেটা বেরোবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস 40। ঠিক আছে। হুম, আচ্ছা 5520 তার থেকে 2531 2989, ঠিক আছে। তাহলে এখান থেকে 5500 থেকে আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% বাদ দিলাম, আর তার সঙ্গে 24-এর বিতে ইন্টারেস্ট লোন দেওয়া ছিল কত, 3500, তার 1/4 এখানে বাদ দিচ্ছি। তাহলে 1/4 বাদ দিলে দিচ্ছি কত, এখানে 875 টাকা বাদ দিলে মোট 2531 টাকা বাদ যাচ্ছে 5520 থেকে। তাহলে বাদ গেলে আমাদের আসছে কত, 2989। এবার ওটার সঙ্গে যদি এটা প্লাস করি তাহলে আমাদের বেরোচ্ছে ইনকাম ফ্রম হাউস 40। এটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস 40। বলো বোঝা গেছে? ইনকাম ফ্রম হাউস 40, ঠিক আছে, এটা বেরোলো। এরপরে কিন্তু তোমাদের একটা পোর্শন এখানে কিন্তু ইনকাম বের করতে বলেছে, তার কিন্তু ট্যাক্সেবল ইনকাম বের করতে বলেছে, ইনকাম ফ্রম হাউস 40 বের করতে বলেনি। তাহলে আরও একটু এগোতে হবে। তোমাদের কি করতে হবে, এখানে বিজনেসের একটা ইনকাম দিয়েছিল, তাহলে ইনকাম ফ্রম হাউস 40 হলো, ইনকাম ফ্রম বিজনেসটাও এর সঙ্গে ইনক্লুড করতে হবে, বললে তবে অঙ্কটা কমপ্লিট হবে। চলো দেখা যাক। দেখো আমরা ইনকাম ফ্রম হাউস 40 করে রেখেছি 24,000, তাহলে তারপরে আমরা জুড়ছি প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস, বিজনেস অর প্রফেশন, আমি বিজনেস লিখেছি, হ্যাঁ, অ্যান্ড প্রফেশনও লিখতে পারো এখানটা, বিজনেস অ্যান্ড প্রফেশন, এই প্রফেশন এইরকম লিখে ছেড়ে দিলাম। এইবার গ্রস ইনকাম ফ্রম প্রফেশন বা বিজনেস অর প্রফেশন, গ্রস ইনকাম দেওয়া আছে কত, 57,500। এখান থেকে কিন্তু এখান থেকে ছাড় পাবে যখন সমস্ত কিছুই ছাড় পাবে। এখানে রিপেয়ার বলেছিল দেখবে, তাহলে তুমি রিপেয়ারেরও কতটা ছাড় পাবে, 3/4, যেহেতু 3/4 বিজনেসে ব্যবহার করেছো। তারপরে মিউনিসিপ্যাল ট্যাক্স, তারও কতটা এখানে ছাড় পাবে, 3/4, ইন্টারেস্ট অন লোন, তারও কতটা ছাড় পাবে, 3/4। তাহলে এটা করে 5865 টাকা বাদ গেল, এখান থেকে বাদ গেলে যেটা এলো, তাহলে এটাই হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। তাহলে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন এটা, আর এই দুটো প্লাস করলে আমরা যেটা পেলাম তাহলে এটাই গ্রস টোটাল ইনকাম। এই পর্যন্ত বের করলাম। এরপরে কিন্তু আন্ডার চ্যাপ্টার 6 রোমান 6-এ আমাদের ছাড় পাওয়া যায়, সেখানে 80 সেকশন আছে, বিভিন্ন বিভিন্ন ছাড়গুলো কিন্তু এখানে বলেনি। তাহলে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করতে পারছি না, সেইগুলো দেওয়া নেই, তাহলে এখানে আমরা গ্রস টোটাল ইনকামে ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু একটা ভুল হয়েছে, উপরে যে লিখেছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস 40, সেটা না লিখে আমরা লিখতে পারি এটা কম্পিউটেশন অফ ইনকাম গ্রস টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম বলি, হ্যাঁ। এটা তো শুধু হাউস 40 নয়, তাই না,
অফ মিস্টার সেন। ঠিক আছে, তাহলে কম্পিটিশন অফ গ্রস টোটাল ইনকাম অফ মিস্টার সেন। তাহলে হেডস অফ ইনকাম কি হবে? গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, তাহলে হাউস পার্টি শুধু করলে হবে না, হাউস পার্টি করলে এখানেই উত্তর ছেড়ে দিতাম, কিন্তু তার সঙ্গে বিজনেস আর প্রফেশনের ইনকামও প্লাস করেছি, আদার সোর্স কিছু দেওয়া নেই, সেই জন্য ওইখানেই গ্রস টোটাল ইনকাম করে দিয়েছি। দিয়ে আর ওইটার থেকে যে ছাড়গুলো পাওয়া যায় সেগুলো তো আমরা জানি না, 80 সেকশনে কি কি ছাড় পেয়েছে সে, সেই জন্য এখানে গ্রস টোটাল ইনকামই ছেড়ে দিলাম। তারপরে ওই সেকশনের ইন্টারেস্ট এই সমস্ত ডিডাকশানগুলো মাইনাস হয়, মাইনাস হওয়ার পরে যেটা আছে সেটা ট্যাক্সেবল ইনকাম হয়, কিন্তু আমরা এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি হাউস পার্টির বলেছিলাম, এটা হাউস পার্টির লাস্ট ক্লাস করাবো, কিন্তু এর পরেও যদি তোমাদের মনে হয় যে আরও আমাদের হাউস পার্টির কনসেপ্ট এখনও ক্লিয়ার হয়নি, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আরও একটা ক্লাস দেব। ঠিক আছে, আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক দিও। এবার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে থাকলে আমি কিন্তু কমার্স স্টুডেন্টদের সমস্ত প্রবলেম পেপারের উপর আমার ক্লাস থাকছে, অ্যাকাউন্টসের উপর থাকছে, ট্যাক্সের উপর থাকছে, কস্টের উপর থাকছে, ম্যাথের থাকছে, স্ট্যাটিস্টিক্সের থাকছে, ক্যালকুলাসের থাকছে, সমস্ত ক্লাস থাকছে। ফলো করলে আশা করছি বিকমটা কিছু মনে হবে না। এমনকি যারা সিএ, ICWS, CS ইন্টারমিডিয়েট করছো তাদেরও কিন্তু প্রবলেম হবে না, আশা করছি নিজেরাই অঙ্ক করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা, আবার দেখা হবে পরের ক্লাসে।